সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে $1,00,000 মাইল ফলক ছুঁয়ে ফেলল বিটকয়েন। বিটকয়েন সম্বন্ধে এই নিউজটা আশা করি আপনারা ম্যাক্সিমাম মানুষ কিছুদিন আগে দেখেছেন, আর এই জন্যই কিন্তু 2025 সালে এসে প্রচুর মানুষ বিটকয়েনে ইনভেস্টের কথা ভাবতেছে। আর একজন বুদ্ধিমান ইনভেস্টর হিসেবে আপনার আগে উচিত হবে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ব্লকচেন এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে, ক্রিপ্টোকারেন্সির কি কি সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে প্রপার ইনফরমেশন নেওয়া। আর আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের ভিডিওটা আমি এতটা সহজ করে তৈরি করেছি যাতে যে কোনো অঞ্চলের মানুষ, যে কোনো বয়সের মানুষ আমার কথাগুলো ইজিলি ধরতে পারে। সো আর দেরি না করে বরং চটপট মেইন টপিকে চলে আসি। আজকের পুরো বিষয়টা বোঝানোর জন্য প্রথমে একটা উদাহরণ দেই। সাপোজ সিয়াম আর রাহিল দুইজন ফ্রেন্ড। সিয়াম রাহিলকে দিয়ে 10 টাকা মূল্যর কোন একটা কাজ করিয়ে নিল, কিন্তু সিয়াম রাহিলকে 10 টাকা দেওয়ার পরিবর্তে তাকে 10 টাকা মূল্যর একটা টফি দিয়ে দিল। সিয়াম আর রাহিল ভাবলো যে আমাদের মধ্যে হিসাবটা সবসময় সিম্পল থাকুক, আর আমরা যে সবসময় কাছেই থাকবো ভবিষ্যতে তাও তো নাও হতে পারে। সময় যেহেতু ডিজিটাল হচ্ছে, কেননা আমরা আমাদের এই টফিটাকে ডিজিটাল টফিতে পরিণত করি। এখন তারা ভাবতেছে যে টফিটাকে না হয় আমরা ডিজিটাল ভার্সনে পরিণত করে ফেললাম, কিন্তু এখানে তো একটা সমস্যা রয়ে গেছে। টফিটা যেহেতু ডিজিটাল, সো এটাকে যে কেউ কিন্তু কপি পেস্ট করতে পারবে। ইচ্ছা করলে এটাকে যে কেউ মাল্টিপ্লাই করতে পারবে, আবার ইচ্ছা করলে এটাকে মেইলে অ্যাটাচ করে যে কেউ অন্য কাউকে সেন্ড করে দিতে পারবে। তাহলে এই সমস্যাটা তো একটা সমাধান বের করা দরকার। যেমন সিয়াম যখন রাহিলকে একটা ডিজিটাল টফি দিবে, সেটা একটা কম্পিউটারের ডকুমেন্টে নোট করে ফেলা যাক যে সিয়াম রাহিলকে একটা ডিজিটাল টফি দিল। এই হিসাব রাখার ডকুমেন্টকে বলা হয় লেজার। এখন এই লেজারটা যে একজন মেনটেন করতেছে, সে ইচ্ছে করলে তো এখানে যে কেউ একটা ঝামেলা পাকাতে পারে। সে ইচ্ছে করলে কিন্তু এখানে একটা টফির পরিবর্তে 10টা টফি লিখে ফেলতে পারে। এখানে আসতেছে একটা ইন্টারেস্টিং সলিউশন। যদি এই লেজারটা শুধু একটা কম্পিউটারে মেনটেন না করে বরং আরো অনেকগুলো কম্পিউটারে মেনটেন করা যায়, তাহলে এই সমস্যাটার সমাধান করা সম্ভব। মানে হচ্ছে, যদি এই লেজারটা আরো অনেকগুলো কম্পিউটারে স্টোর করা হয়, যে প্রতিটা কম্পিউটারে তখন হিসাব হবে যে টোটাল কতটা টফি ছিল, সিয়াম রাহিলকে কয়টা টফি দিল, সিয়ামের কাছে এখন কয়টা টফি আছে, রাহিলের কাছে আগে কয়টা টফি ছিল, রাহিলের কাছে এখন কয়টা টফি আছে। এই হিসাবগুলো তখন প্রতিটা কম্পিউটারে করা হবে এবং প্রতিটা কম্পিউটারে তখন সংরক্ষণ করা হবে। এই অবস্থায় যদি যে কেউ একজন এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করে, তাহলে তার হিসাবটা কিন্তু অন্যান্য কম্পিউটারগুলোর হিসাবের সাথে মিসম্যাচ হবে এবং তখন কিন্তু সে ব্যক্তি ইজিলি ধরা পড়ে যাবে। আচ্ছা, এই উদাহরণটাকে কাজে লাগিয়ে আজকে আমরা আমাদের কনসেপ্টগুলো সহজভাবে বুঝে ফেলতে পারবো। প্রথমেই আসি ক্রিপ্টোকারেন্সি কি। এখানে যে তারা নিজেদের মধ্যে ডিজিটাল টফিটা এক্সচেঞ্জ করলো, এই ডিজিটাল টফিটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টো মানে হচ্ছে সিক্রেট, আর কারেন্সি মানে হচ্ছে জিনিসপত্র বা সার্ভিস কেনার একটা মিডিয়াম। বেশ কিছু ক্রিপ্টোকারেন্সির নাম তো আমরা এমনিই জানি, যেমন বিটকয়েন, ডোজকয়েন, লিও, সোলানা, ইথেরিয়াম, রিপেল। আর এই যে লেজারটা এখানে মেনটেন করা হচ্ছে, যা অনেকগুলো কম্পিউটারে মেনটেন করা হচ্ছে, অনেকগুলো মানুষ মিলে এটাকে মেনটেন করতেছে, এটাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, মানে হচ্ছে পার্সন টু পার্সন নেটওয়ার্ক। আরো সহজভাবে আমি যদি ভেঙে বলি, তাহলে তা হচ্ছে অনেকগুলো মানুষ অনেকগুলো কম্পিউটারে এই লেজারটা এখন মেনটেন করতেছে। এই লেজারটা এখন আর একটা মানুষ মেনটেন করতেছে না। এখন তাহলে কথা হচ্ছে, এই লেজারটা একই সাথে এতগুলো কম্পিউটারে কিভাবে মেনটেন করা হয়। এখানেই আসতেছে সবচেয়ে অ্যামেজিং টেকনোলজি, যা হচ্ছে ব্লকচেইন টেকনোলজি। ব্লকচেইন হচ্ছে মূলত ব্লকসের চেইন। যেমন ট্রেনে বগি থাকে, সেই বগিতে জিনিসপত্র দিয়ে ফিল আপ হয়ে গেলে তখন সেই বগির সাথে আরেকটা বগি অ্যাটাচ করা হয়, সেই বগিতে জিনিসপত্র দিয়ে ফিল আপ হয়ে গেলে আরেকটা বগি অ্যাটাচ করা হয়। ঠিক একইভাবেই ব্লকচেইন কাজ করে। একটা ব্লকের ট্রানজিশনের তথ্য দিয়ে ফিল আপ হয়ে গেলে তখন সেই ব্লকের সাথে আরেকটা ব্লক অ্যাটাচ করা হয়। সেই ব্লকেও ট্রানজিশনের তথ্য দিয়ে ফিল আপ হয়ে গেলে তখন সিমিলারলি আরেকটা ব্লক তার সাথে অ্যাটাচ করা হয়। প্রতিটা ব্লকের শুরুতে যে ট্রানজিশন থাকে, সেই ট্রানজিশনটা মূলত পূর্ববর্তী ব্লকের ট্রানজিশনের সাথে কানেক্টেড থাকে। ঠিক একইভাবে প্রতিটা ব্লক প্রতিটা ব্লকের সাথে কানেক্টেড থাকে, ঠিক একইভাবে প্রতিটা ট্রানজিশন প্রতিটা ট্রানজিশনের সাথে কানেক্টেড থাকে। এইভাবে প্রতিটা ব্লকস এখানে চেইনের মাধ্যমে নিজেদের মধ্যে কানেক্টেড থাকে। আর এই ব্লক চেইনটা শুধুমাত্র একটা কম্পিউটারে না, বরং প্রতিটা কম্পিউটারে ট্রান্সপারেন্সির সাথে অ্যাভেলেবেল থাকে। এই অবস্থায় কেউ যদি এখানে কোনো চিট করে বা ফ্রড করে, তাকে কিন্তু ইজিলি ট্র্যাক করে ফেলা যায়। এখন ধরেন যে সিয়াম আর রাহিল দুইজনের কাছে ক্রিপ্টোকারেন্সি আছে।
এখন সিয়ামের কাছে 2টা বিটকয়েন রয়েছে, সে তার এই 2টা বিটকয়েন থেকে একটা বিটকয়েন রাহিলকে দিয়ে দিল। এখন সাথে সাথেই প্রতিটা কম্পিউটার হিসাবে নেমে যাবে যে সিয়ামের কাছে আসলেই কি 2টা বিটকয়েন ছিল কিনা। এটা তারা সিয়ামের পূর্ববর্তী ট্রানজিশন গুলো দেখে এনশিওর করে নিবে। আর সিয়াম রাহিলকে যে একটা বিটকয়েন দিল, সে এই একটা বিটকয়েন পেলো কিনা সেটাও কম্পিউটার এনশিওর করবে। আর রাহিলের কাছে পূর্বে কতগুলো বিটকয়েন ছিল সেটাও কিন্তু কম্পিউটার তার পূর্ববর্তী ট্রানজিশন গুলো দেখে এনশিওর করে নিবে। এই কাজগুলো খুবই একুরেসির সাথে এবং খুবই অল্প সময়ের মধ্যে কম্পিউটার করে ফেলে। আর এটাই হচ্ছে ব্লকচেইন টেকনোলজি। আচ্ছা, এখন এই পাবলিক লেজারটা যারা মেনটেন করতেছে, যারা এর রেসপন্সিবিলিটি নিচ্ছে, তাদেরকে বলা হয় মাইনার্স। আর এই যে প্রসেস ট্রানজিশনটাকে মেনটেন করা, এটাকে ভ্যালিডেট করা, এই পুরো বিষয়টাকে বলা হয় মাইনিং। এই কাজটা অ্যাকচুয়ালি কাউকে বসে বসে করতে হয় না। এই কাজটা সিস্টেম জেনারেটর থাকে এবং কম্পিউটার অটোমেটিকই করে ফেলে। তবে এই কাজগুলোর জন্য স্পেশাল কম্পিউটার এবং স্পেশাল সফটওয়্যার দরকার হয়। এই কাজটাতে যে মাইনার্সটা কাজ করতেছে, তারা তাদের কাজের পরিবর্তে ক্রিপ্টোকারেন্সির ওই ডিজিটাল ফর্মে কিছু রিওয়ার্ড পেয়ে থাকে। আচ্ছা, এখন পর্যন্ত তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের প্রাইভেট ডিজিটাল কারেন্সি। এটা ট্রানজিশনগুলো যেসব ডকুমেন্টে মেনটেন করা হয় তাদেরকে বলা হয় লেজার। এই ট্রানজিশনগুলো অনেকগুলো কম্পিউটারে ব্লকচেইনের মাধ্যমে মেনটেন করা হয়। যারা এই ট্রানজিশনগুলো তাদের কম্পিউটার সিস্টেমে রেকর্ড করতেছে তাদেরকে বলা হয় মাইনার্স। আর মাইনিং কি সেটা তো আমরা অলরেডি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আপনার মধ্যে তাহলে একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে যে আমার কাছে কত টাকা আছে তা যদি প্রতিটা সিস্টেমে মেনটেন করা হয়, তাহলে সবাই তো জানে যে কার কাছে কত টাকা আছে। এখানে তাহলে প্রাইভেসিটা রইল কোথায়? এখানেই আসতেছে ক্রিপ্টোকারেন্সির কোডিং সিস্টেম, যা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। আর এই ক্রিপ্টোকারেন্সির শুরুর মেইন কারণই ছিল অ্যাকচুয়ালি ক্রিপ্টোগ্রাফি, এবং এই ক্রিপ্টোগ্রাফির কারণে ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছে। ক্রিপ্টোগ্রাফিটা কি সেটা একটু সহজভাবে বলে দেই। সাপোজ আপনি আপনার কোনো একজন বন্ধুকে হ্যালো বলতে চাচ্ছেন, কিন্তু আপনি তাকে এই হ্যালো ওয়ার্ডটা সিক্রেটলি বলতে চাচ্ছেন, সিকিউরিটি মেনটেন করে বলতে চাচ্ছেন। আর এই জন্য দেখা গেল আপনি হ্যালো শব্দটাকে IFMMP মানে প্রতিটা অক্ষর এক ধাপ এগিয়ে লিখে তার কাছে পাঠালেন। এটি ডিকোড করার জন্য আপনার বন্ধুকে জানতে হবে যে প্রতিটা অক্ষর এক ধাপ পিছিয়ে নিয়ে গেলে সে এখানে রাইট ওয়ার্ডটা বের করতে পারবে। এটাই হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি কেন শুরু হয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আসলে আপনাদের শর্টলি একটু জানা দরকার। 2008 সালে সাতোশি নাকামোতো নামে একজন ব্যক্তি বা একটা দল বিটকয়েন নামে ক্রিপ্টোকারেন্সি তৈরির পরিকল্পনা করে। এই পরিকল্পনার পিছনে তাদের মূল উদ্দেশ্য ছিল যাতে ব্যাংকের উপর ডিপেন্ড না করে, বরং প্রাপক এবং প্রেরক নিজেদের মধ্যে লেনদেন করতে পারে। আর এই লেনদেনটার হিসাব একটা সিস্টেমে সংরক্ষণ করা হবে এবং এখানে সিকিউরিটিও মেনটেন করা হবে। আর এই জন্যই ব্লকচেইন ক্রিপ্টোগ্রাফি এগুলো ইনভেন্ট করা হয়েছিল। সাতোশি নাকামোতো আরো চাচ্ছিল যে একটা ডিসেন্ট্রালাইজড অর্থনীতি তৈরি হোক। ডিসেন্ট্রালাইজড অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থনীতি যেখানে ব্যাংক এবং সরকার তাদের কোনো হস্তক্ষেপ বা কন্ট্রোলই থাকবে না আমাদের কারেন্সির উপর। কারণ দেখেন, কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার যখন দরকার হচ্ছে সে অনুযায়ী টাকা চাপাচ্ছে, ইনফ্লেশন বাড়তেছে, টাকার মূল্য কমতেছে, ডলারের দাম বাড়তেছে। এই বিষয়গুলো কিন্তু সব দেশের ক্ষেত্রেই বলতে গেলে সেম। আর সাতোশি নাকামোতো চাচ্ছিল যে এগুলোর কোনো কিছুর প্রভাবই যাতে আমাদের কারেন্সির উপর এসে না পড়ে, বরং কারেন্সি যেহেতু আমাদের সবারই, সো কারেন্সির উপর প্রভাবও শুধুমাত্র আমাদেরই থাকবে। আর এই ধারণা থেকে 2009 সালে সাতোশি নাকামোতো বিটকয়েন চালু করে। এখন যারা বিটকয়েনের প্রাইস প্রায় রেগুলারই চেক করেন, তাদের সবার মনে কোশ্চেন আসতেছে যে যদি ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন এগুলোর উপর সরকার, ব্যাংক এদের কোনো হস্তক্ষেপ না থাকে, তাদের কোনো কন্ট্রোলই না থাকে, তাহলে বিটকয়েনের প্রাইস সেকেন্ডে সেকেন্ডে কম বেশি কেন হচ্ছে? এই বিষয়টা আমি একটু সিম্পলি বুঝিয়ে দিই। প্রতিটা ক্রিপ্টোকারেন্সির কতটা কয়েন প্রডিউস হবে সেটা আগে থেকেই ডিফাইন করা থাকে। মানে প্রতিটা ক্রিপ্টোকারেন্সির একটা ফিক্সড কয়েনই প্রডিউস হবে। আর যখন কোনো জিনিস ফিক্সড বা লিমিটেড থাকে তখন সেটা ডিমান্ডের উপর বেস করে সেই জিনিসটার দাম কম বেশি হতে থাকে। সাপোজ মনে করেন আপনার একটা জমি রয়েছে, সেই জমিটা তো ফিক্সড বা লিমিটেডই রয়েছে। যখন আপনার এই জমিটার ডিমান্ড বেশি থাকবে, এর জন্য বেশি ক্লায়েন্ট থাকবে আপনার কাছে, তখন এটার দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। আবার যখন আপনার জমির কোনো নিড থাকবে না, পপুলারিটি থাকবে না, বা এটার জন্য আপনার কাছে ক্লায়েন্ট কম থাকবে, তখন এর দাম অটোমেটিক্যালি কমে যাবে। ঠিক সেভাবেই যখন কোনো ক্রিপ্টোকারেন্সি ইউজ বেশি হয়, এর ডিমান্ড মানুষের মধ্যে বেশি দেখা যায়, মানুষ বেশি পরিমাণে এটা কিনতে চায়, তখন এটা প্রাইস বেড়ে যায়। আবার ঠিক অপোজিট কেস হলে তখন প্রাইস কমে যায়। বিটকয়েন শুধুমাত্র 21 মিলিয়নই প্রডিউস হবে এবং সেটা আগে থেকেই ডিফাইন করা আছে। এই জন্যই বিটকয়েনের ডিমান্ডের উপর বেস করে তার প্রাইস কম বেশি হতে থাকে। ক্রিপ্টোকারেন্সির প্রাইস ব্যাংক, সরকার এদের উপর ডিপেন্ড না করলেও নিউজে কি বলতেছে, কোম্পানিগুলো কি প্ল্যান করতেছে, ইনভেস্টররা কি প্ল্যান করতেছে, এগুলোর উপর কিন্তু ঠিকই ডিপেন্ড করে। যেমন 2021 সালের মার্চে ইলন মাস্ক ডিক্লেয়ার করেছিল যে তারা এবার থেকে তাদের টেসলার কারের পেমেন্টের জন্য বিটকয়েন অ্যাকসেপ্ট শুরু করবে।
এই নিউজটা যখন বের হলো তখন মানুষ ভাবা শুরু করলো যে বিটকয়েনের ডিমান্ডটা তাহলে আরো বেড়ে যাবে। তখন মানুষ আরো বেশি করে বিটকয়েন কিনা শুরু করলো এবং বিটকয়েনের প্রাইস আরো বেড়ে গেল। এরপর টেসলা যখন অফিসিয়ালি বিটকয়েন অ্যাকসেপ্ট করা শুরু করলো তখন বিটকয়েনের প্রাইস আরো বেড়ে গেল এবং সেই প্রাইস এসে দাঁড়ালো $56,000 থেকে $58,000 মধ্যে। এরপর 2021 সালের মে মাসে এসে ইলন মাস্ক যখন ডিক্লেয়ার করলো যে তারা আর বিটকয়েন অ্যাকসেপ্ট করবে না, তখন বিটকয়েনের প্রাইস $55,000 থেকে নেমে এসে দাঁড়ালো $49,000 থেকে $50,000 মধ্যে, এবং তাও কয়েক ঘন্টার মধ্যেই। এরপর আর কিছুদিন পরে মানে 2021 সালের মে মাস নাগাদ আসতে আসতে সেই বিটকয়েনের প্রাইস এসে দাঁড়ালো $30,000 থেকে $35,000 মধ্যে। এখন আপনারা ভাবতেছেন যে ক্রিপ্টোকারেন্সি কি, বিটকয়েন কি, ব্লকচেইন কি, এই বিষয়গুলো তো আমরা বুঝতে পারলাম, এগুলো কিভাবে কাজ করে, কিভাবে মেনটেন করে, সবই আমরা বুঝতে পারলাম। এখন আমাদেরকে ক্রিপ্টোকারেন্সির সুবিধা এবং অসুবিধাগুলো বুঝিয়ে দিলে ভালো হয়। ক্রিপ্টোকারেন্সির অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা ডিসেন্ট্রালাইজড ডিজিটাল প্রাইভেট কারেন্সি। সেকেন্ড হচ্ছে এটার উপর গভর্নমেন্ট, ব্যাংক এদের কোনো রকম কন্ট্রোল নেই, যে কারণে গভর্নমেন্ট বা ব্যাংকের কোনো রকম ডিসিশনের কারণে এটার উপর এফেক্ট পড়বে না। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার তাদের প্রয়োজন বোধে যে কোনো সময় টাকা ছাপাতে পারে, ইনফ্লেশন বাড়াতে পারে, তখন এই বিষয়টা কিন্তু আমাদের ইকোনমির উপর প্রভাব ফেলে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে সেটা পসিবল না। যেমন বিটকয়েনের ক্ষেত্রে বললাম যে এটা শুধুমাত্র 21 মিলিয়নই প্রডিউস হবে, এর চেয়ে বেশি প্রডিউস এটা হতে পারবে না, যে কারণে এটা আমাদের ইকোনমির উপরও প্রভাব ফেলতে পারবে না। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি অ্যাডভান্টেজ গুলো শুনে খুশি হলে হবে না, এর ডিসঅ্যাডভান্টেজ গুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। এক হচ্ছে এখানে যেহেতু কোনো গভর্নমেন্ট বা অথরিটি নেই, সো এখানে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি সেই সমস্যাটা নিয়ে কার কাছে কমপ্লেন করতে যাবেন। এখানে যেমনই লাভের অংশটা আপনার, ঠিক তেমনই লোকসান হলেও এর পুরো দায়ভারটা আপনিই নিতে হবে। সেকেন্ড হচ্ছে ক্রিপ্টোকারেন্সি যেহেতু এক ধরনের সিক্রেট কারেন্সি, সো এখানে আনএথিক্যাল ওয়েতেও কিন্তু প্রচুর মানুষ পেমেন্ট করে থাকে। 3 নাম্বার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি তৈরির এই প্রসেসটা এখনো ইকো ফ্রেন্ডলি না। এখানে অনেকগুলো কম্পিউটার ইউজ করা হয়, অনেক বেশি পরিমাণে ইলেকট্রিসিটি ইউজ করা হয়, অনেক বেশি পরিমাণে হিউম্যান রিসোর্স এখানে ইউজ করা হয়, যে কারণে এটা কিন্তু এখনো ইকো ফ্রেন্ডলি না বা পরিবেশ বান্ধব না। বাট তারপরে এটাকে ইকো ফ্রেন্ডলি করার চেষ্টা চলতেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি কিন্তু এখনো লিগ্যাল না। বাট আজকের ভিডিওটা আমি তাদের জন্য রিসার্চ করেছি যারা অলরেডি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে রেখেছেন বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার কথা ভাবতেছেন, স্পেশালি বিটকয়েনে ইনভেস্টের কথা ভাবতেছেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।